চেষ্টা করবো। ফাইন, আমরা আসলে বাংলাদেশে সোশিওলজিক্যাল এন্ড অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভটা দেখার চেষ্টা করেছিলাম। একজন ভেরি ফার্স্টে যদি বলি, অ্যানথ্রোপোলজিটা আসলে কি নিয়ে ডিল করে, আর যেখানে আসলে সোশিওলজিস্টরা আসলে কি নিয়ে ডিল করে সেটা নিয়ে কথা বলেছিলাম। অ্যানথ্রোপোলজিস্টরা বেসিক্যালি ডিলস করছে যেখানে আসলে কালচার, বা কালচার বলতে আমরা যেখানে বুঝি আর কি আমাদের ল্যাঙ্গুয়েজ, ফুড, আমাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার, প্রত্যেকটা জিনিস। অন দ্য আদার হ্যান্ড সোশিওলজিস্ট আসলে ডিল করে সোসাইটি নিয়ে। সোসাইটি বলতে যেখানে আমরা বুঝি সাধারণত বিভিন্ন ইনস্টিটিউশনস বলতে আমাদের আশেপাশের যে গ্রুপ গুলোর সাথে আমরা বেড়ে উঠি, লাইক গ্রুপস, লাইক আমাদের রিলিজিয়ান কিংবা এডুকেশনাল ইনস্টিটিউশনস হতে পারে, সেটা আমাদের ফ্যামিলি হতে পারে, সেটা আমাদের রিলেটিভস হতে পারে। এই ইনস্টিটিউশনস গুলোর সাথে আমরা আসলে গড়ে উঠি, এবং এই ইনস্টিটিউশনস গুলো যেটার সাথে আসলে ডিল করে সেটা হচ্ছে কালচার। এবং আমি দুষ্টামি করে হোক আর যেভাবেই হোক, আমি সবসময় বলি কালচারাল সোসাইটি হচ্ছে একটা লাইক পার্টনারশিপের মতো। তারা সবসময় একে অপরের সাথে আসলে পার্টনারশিপ করে চলে। দুইটা কাজ একই, কিন্তু দুইজন আসলে সবসময় একজন আরেকজনের সাথে আসলে একটা কনফ্লিক্ট সিচুয়েশনে সবসময় থাকে। তো এটাই আসলে প্রথম দিকে বলা ছিল। সোশিওলজিস্ট আসলে তিনটা ওয়েতে সোসাইটিকে বা জিনিসগুলোকে দেখার চেষ্টা করে। অন দ্য আদার হ্যান্ড আমরা আসলে অ্যানথ্রোপোলজিস্টদের মতে আমরা দেখেছিলাম যেখানে আসলে ওরা একটু দেখে ফ্যামিলি প্যাটার্নটা দেখে, ওরা একটু দেখে রিসোর্সেস দেখে, ওরা প্রেস্টিজটা দেখে, পাওয়ারটাকে দেখে। ঠিক আছে, এভাবে দুইটা দুইটা সেক্টরে আসলে সোসাইটি এবং সোসাইটিকে আসলে সোশিওলজিস্ট এবং অ্যানথ্রোপোলজিস্ট দুইটা ওয়েতে আসলে ভাগ করে। কেউ বলছে যেখানে টেকনোলজি ইন্ডাস্ট্রি দিয়ে আমরা আসলে নিজেদেরকে ভাগ করতে পারি। অন দ্য আদার হ্যান্ড আমরা আবার দেখতেছি অ্যানথ্রোপোলজিস্টরা এখানে বলতেছে যে না, আমরা আসলে পাওয়ার, প্রেস্টিজ কিংবা রিসোর্সের উপর ডিপেন্ড করে আসলে এই পুরো সোসাইটিটাকে কয়েকটা সাব ক্যাটাগরিতে আসলে ক্যাটাগরাইজ করতে পারি। তো দ্যাটস ইট। এইভাবে আসলে কথা বলার শেষে আরেকটা ব্যাপারও আসছে যে অ্যানথ্রোপোলজিস্টরা আরেকটা ব্যাপারে ডিসএগ্রি করে, যে তোমরা যে এত টেকনোলজিক্যাল ফ্যাক্টরস গুলো নিয়ে আসলে কথা বলো, সেই কথা বলার ক্ষেত্রে এটুকু বলা হচ্ছে যে এই টেকনোলজিক্যাল সেক্টরটা বা টেকনিক্যাল যে ফ্যাক্টরটা, ইনফরমেশন এক্সেসটা, এই জায়গাতে একটা ডিজিটালি ডিভাইড ক্রিয়েট করে। ডিজিটাল ডিভাইড বলতে আমরা বুঝেছিলাম যে যেই সব মানুষ আসলে ইনফরমেশন টেকনোলজিতে এক্সেস নিতে পারে এবং যেসব মানুষ নিতে পারে না, এদের মাঝে যে গ্যাপটা তৈরি হয়, এর মাঝে ধরেন আপনার ইকোনমিক একটা গ্যাপ তৈরি হয়। দেখা যায় কিছু কিছু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বা ফান্ডিং এ পুয়ার কান্ট্রিজ গুলা অন্যান্য কান্ট্রিজ থেকে এই সুযোগ সুবিধাগুলো পায় না। এরপরে দেখা যায় যে আনডেভেলপড নেশনস গুলো ফার্স্ট কান্ট্রির সাথে একটা রেস, এই যে টেকনোলজিক্যাল রেসের ক্ষেত্রে আসলে ওরা আগায় যেতে পারে না। জিওগ্রাফিক্যাল লোকেশন বলতে আমাদের খেয়াল করে দেখেন, রুরাল এরিয়াতে আমাদের যে ব্রডব্যান্ডের কানেকশন আর আমাদের সাব আরবান এরিয়াতে ব্রডব্যান্ডের কানেকশনের মধ্যে অনেক ডিফারেন্স আসলে আমরা দেখতে পাই। তো অনেকগুলো কথা আমরা এখানে ক্লাসে বলেছিলাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো ডিজিটাল ডিভাইড নিয়ে আমরা এখানে কথা বলেছিলাম। এছাড়াও আসলে অ্যানথ্রোপোলজিস্টরা আরো অনেকগুলো কথা বলেছিল, যে সোশ্যাল স্ট্রাটিফিকেশন হয়ে থাকে। সোশ্যাল স্ট্রাটিফিকেশন বলতে বোঝাচ্ছে সোসাইটিতে কিছু ভাগ হয়ে থাকে বেসড অন সাম ক্রাইটেরিয়া, যেমন ধরেন প্রেজেন্ট সোসাইটি বলতে পারেন, হিন্দু সোসাইটি বলতে পারেন, কলোনিয়াল পিরিয়ড বলতে পারেন। অর্থাৎ সূচনাগুলো শুরু থেকে আমাদের এই সোশ্যাল স্ট্রাটিফিকেশন গুলা আসলে একটু এক সেকেন্ড যেটা বলতেছিলাম, সোশ্যাল স্ট্রাটিফিকেশন গুলা নিয়ে কথা বলেন। এবং সেই সোশ্যাল স্ট্রাটিফিকেশন গুলা বেশ কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আসলে হয়ে থাকে। সেই ফ্যাক্টরস গুলা হচ্ছে প্রেজেন্ট সোসাইটি, যেটা আসলে ইনকাম বেসের উপর হয়ে থাকে। হিন্দু সোসাইটিতে তাদের এটাকে বলি হচ্ছে বিভিন্ন ভাগ বলে থাকি, বা তাদের আসলে বিভিন্ন ধরনের ডিভিশন থাকে, ক্যাস্ট ডিভিশন থাকে, সেটার উপর হয়ে থাকে। এবং কলোনিয়াল পিরিয়ড থেকে আমরা আসলে দেখে আসছি, এইটুকু মোটামুটি আমরা আগের ক্লাসে দেখে আসছি। এখন এই পর্যন্ত ইন্ডিপেন্ডেন্সের পর থেকে বা পৃথিবীর জন্মলগ্ন থেকে যে সোশ্যাল চেঞ্জ গুলো আসছে, এই সোশ্যাল চেঞ্জ গুলো নিয়ে আসলে কথা বলা হয়েছে। এটা একটু বলে যায় কারণ এটা একটু ইম্পর্টেন্টলি দেখা হইতেছে অনেক জায়গায়। সেক্ষেত্রে আসলে ইমিলি ডুরকহেম এবং ক্যালকট পার্সন নামে দুইজন ব্যক্তি আছেন, যারা একসাথে একটা থিওরি দিয়েছেন। সোশ্যাল এই চেঞ্জ গুলা, এই যে আমরা সোসাইটিতে এত এত স্ট্রাটিফিকেশন দেখি, এত এত প্রবলেম দেখি, এগুলাকে রিমুভ করার জন্য আমাদের কিছু সোশ্যাল চেঞ্জ দরকার, বা এগুলাকে ইরাডিকেট করার জন্য, এই বার্ডেন গুলা মুক্ত করার জন্য কিছু সোশ্যাল চেঞ্জের দরকার। এই সোশ্যাল চেঞ্জ গুলো দুইটা ওয়েতে আসলে আছে, একটা হচ্ছে ফাংশনালিস্ট থিওরি আর একটা হচ্ছে কনফ্লিক্ট থিওরি। তো এই ফাংশনালিস্ট থিওরিটা দিয়েছিলেন এমিলি ডুরকহেম এবং ট্যালকট পার্সন নামে দুইজন ব্যক্তি, যারা আসলে কথা বলে সোশ্যাল চেঞ্জের ব্যাপারে। যেখানে বলা হচ্ছে যে মানুষ আসলে গোল টেবিলে বসে আলোচনা করবে, মানুষ আসলে নিজেদের সমস্যাটা একে অপরের সাথে ডিসকাস করে সমাধান করবে। সোসাইটাল চেঞ্জ গুলো একে অপরের সাথে ফাংশন করে করে আসলে চেঞ্জ গুলা নিয়ে আসবে। একটা অর্ডার থাকবে, ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ করবে, কোঅপারেশন এর মধ্যে দিয়ে কাজ করা হবে।
স্টেবিলিটির মধ্যে দিয়ে হবে, হারমোনি থাকবে, একে অপরের দুঃখগুলো বোঝার চেষ্টা করবে, অর্থাৎ সহমর্মিতার মাঝে আসলে কাজগুলো করাবে, ইন্টার ডিপেন্ডেন্ট থাকবে, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থেকে এই চেঞ্জেস গুলো আমরা নিয়ে আসবো। যেমন ধরেন এটার একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, আহ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরে সোসাইটিতে সবাইকে আস্তে আস্তে ধীরে ধীরে বলা হয়েছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মেইনলি ইউরোপিয়ানরা করে আসছে, তারা দেখা গেছে বলছে আমাদেরকে যে আসো একটা ডিসকাশনের মধ্যে বলছে, দেখো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করলে আমরা একলা যদি ডেভেলপড হয়ে যাই তাহলে তো আসলে লাভ হচ্ছে না, আসলে ডেভেলপটা সবাই মিলে হই। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে সোসাইটিতে একটা চেঞ্জ আনতেছে, এরপরে আমরাও দেখা যাচ্ছে তাদের দেখা দেখি বিভিন্ন ইন্ডাস্ট্রি স্টাবলিশ করতেছি, বিভিন্ন ধরনের সেক্টরে আসলে কন্ট্রিবিউশন করতেছি, জিডিপি বাড়াচ্ছি। এটা একটা ফাংশনালিস্ট থিওরির একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি। এগেন আমরা ইউএন এস্টাবলিশ করছি, ইউএন এস্টাবলিশ করছি কেন? ইউএন বলতে ইউনাইটেড নেশনস, 1945-এ আমরা ইউএন এস্টাবলিশ করছি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইউএন এস্টাবলিশ করছি, তার মেইন একটা মোটিভ ছিল যে আমাদের যে প্রবলেম গুলা, সোসাইটিতে যে সমস্যাগুলা, সেগুলাকে আমরা সবাই মিলে লোকেট করি, লোকেট করার পরে আমরা এটাকে ফাইন্ড আউট করে সবাই মিলে আসলে সমাধান করি। এটা নিয়ে আসলে কথা বলা হচ্ছে, যেগুলো আসলে সোশ্যাল স্ট্যাবিলিটির কথা বলে, যেখানে আসলে সবাই একসাথে মিলে কোহেশনের মাধ্যমে আসলে কাজগুলা করা হয়, কেউ কাউকে এক্সক্লুড করে না, বরঞ্চ সবাই সবাইকে ইনক্লুড করে এই কাজগুলো করা হয়। একটা মিটিং এর মধ্যে এই কাজগুলো করা হয়, গোল টেবিলে চা খেতে খেতে আসলে এইসব ডিসকাশন গুলো করা হয়ে থাকে, যেগুলোকে আসলে ফাংশনালিস্ট থিওরি বলে। পৃথিবীতে আমরা সাধারণত এই ফাংশনালিস্ট থিওরি গুলোকে বলা হয় এক ধরনের শান্তিপূর্ণ চেঞ্জেস, যেটার মধ্যে দিয়ে আপনি আসলে কোনো রক্তপাত ছাড়া, কোনো ধরনের বিদ্রোহ, ঝগড়া, আরেকজনের সাথে প্রবলেম, এগুলো ছাড়াই আমরা আসলে যে সোশ্যাল চেঞ্জ গুলো নিয়েছি সেগুলোকে আসলে এটার আন্ডারে আমরা ফেলতে পারি। অন দা আদার হ্যান্ড, আমরা যখন, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা না ঘুমাচ্ছেন? আচ্ছা, এটা একটু রিক্যাপ করতেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আবার একটু রিক্যাপ করে গেলাম। আমরা হবসেটের থিওরিটা দিয়ে আজকের ক্লাস এটাতে শেষ করবো, আমরা এই লেকচারটা শেষ করে ফেলে হবসেটের থিওরি শেষ করে ফেলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে মোটামুটি। সো এরপরে আসলে অন দা অপোজিট সাইড আমরা যদি বলি কনফ্লিক্ট থিওরি, আরিফিন বাদে অন্য সবাই আছেন দেখি? গালিব শাহরিয়ার দীপ্ত আছেন? গালিব শাহরিয়ার দীপ্ত আছেন? জি ম্যাম। ঘুমাচ্ছেন? ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। সাইদ শরীফুল আছেন? সিয়াম আছেন? Yes, ma'am. Ask me, ma'am. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে আছেন আমার ভালো লাগতেছে, যদিও আপনারা নেই, তারপর আপনারা যে আছেন এটাতে আমার আনন্দ। Still, আমরা একটু কনফ্লিক্ট থিওরি নিয়ে কথা বলি। কনফ্লিক্ট থিওরিতে আসলে যেটা প্রকাশ করা হয়েছে, এটা দেওয়া হয়েছিল 90s এর দিক থেকে। মার্কস ওয়েবার এবং কার্ল মার্কস এই দুইজন আসলে এই কথাটা নিয়ে কথা বলে। তারা আসলে বলতেছে সোসাইটিতে যখন একটা পারফেক্ট ইনইকুয়ালিটি স্ট্যান্ড করে, সোসাইটিতে যখন স্ট্রাগল অফ পাওয়ার গুলা, স্ট্রাগল অফ পাওয়ার বলতে পাওয়ারের একটা, যেটা এখন হচ্ছে আমাদের সোসাইটিতে, পাওয়ার নিয়ে একটা স্ট্রাগল হচ্ছে, কে কাকে নিবে, কে কাকে দখল করবে, কে এটা কন্ট্রোলিং পাওয়ার নিবে। সোসাইটিতে যখন কম্পিটিশন তৈরি হয়, বেনিফিটের যে বিষয়গুলো হয়, তখন আসলে সোসাইটিতে যখন একটা গ্রুপ অফ পিপল আরেকটা গ্রুপ অফ পিপল একজন আরেকজনকে এক্সক্লুড করে, এক্সক্লুড বলতে একজন আরেকজনকে বাদ দিয়ে দিয়ে কোনো চিন্তা ভাবনা করে, তখন আসলে কিছু ডিসরাপশন তৈরি হয়, তখন পাওয়ারের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, তখন রিসোর্সের মধ্যে একটা ইনইকুয়ালিটি তৈরি হয়, ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, তখন একটা সোশ্যাল কনফ্লিক্ট তৈরি হয়। এবং সেই কনফ্লিক্ট তৈরি, সেই কনফ্লিক্টের জায়গা থেকে কিছু স্ট্রাগল করে মানুষ, এবং এই স্ট্রাগল গুলো মার্জিনাল গ্রুপ অফ পিপলকে দেখা যায় তারা ভয়েস রেজ করে, তারা আন্দোলন করে, প্রতিবাদ করে, এবং সেই আন্দোলন প্রতিবাদ থেকে আস্তে 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 দেখা যায় একটা নতুন একটা সোশ্যাল চেঞ্জ আনা শুরু হয়, যেটাকে আসলে কনফ্লিক্ট থিওরি হিসেবে আমরা বলতেছি। এই কনফ্লিক্ট থিওরিটা সাধারণত আমরা দেখতে পারি একটা গ্রুপ অফ পিপল যখন আরেকটা গ্রুপ অফ পিপলকে কোনো কিছু থেকে ডিসকারেজ করতেছে, বঞ্চিত করতেছে, অপ্রেস করতেছে, ডোমিনেশন করতেছে, বা তাদের উপরে দুর্বলের উপর সবলের অত্যাচার যেটা সেটা হচ্ছে, বা আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট কারণ ছাড়াই আমাদেরকে আসলে ওই জায়গা থেকে অপারেশনের শিকার হতে হচ্ছে, তখন আসলে কনফ্লিক্ট থিওরিটা হয়ে যাচ্ছে। এবং এই কনফ্লিক্ট থিওরির বিভিন্ন এক্সাম্পল আছে। কনফ্লিক্ট থিওরি গুলো হিস্ট্রিতে অনেক মেমোরেবল হয়ে থাকে, হিস্ট্রিক্যাল হয়ে থাকে, এবং এটা সাধারণত আমরা বিভিন্ন ওয়েতে দেখতে পাই। এবং কনফ্লিক্ট থিওরি দ্বারা সত্যি কথা বলতে পৃথিবীতে যে বড় বড় চেঞ্জেস গুলো আছে, সেই বড় বড় চেঞ্জেস গুলো এই কনফ্লিক্ট থিওরির মাধ্যমে আসলে আমরা নিয়ে আসতে পেরেছি। যেমন আমরা যদি 2024-এর যে কোটা আন্দোলনের কথা বলছি, 1971-এর কথা বলছি, 1952-এর কথা বলছি, এগেইন আমরা উইমেন্স মুভমেন্টের কথা বলি, আমরা ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে
সালের দিকে, তখন যে ফ্রেঞ্চ রেভলিউশনের ঘটনাগুলো হচ্ছে, লেবার মুভমেন্ট হয়েছে একদম 90s থেকে 20s এর এই সময়টা, এই যে 8 ঘন্টা কাজ করার মানে কাজ করব, এর বেশি কাজ করব না, আমাদের সপ্তাহে 2টা দিন ছুটি লাগবে, আমাদের ফেস্টিভ্যাল বোনাস লাগবে, ফেস্টিভ্যাল সময় আমাদের যে বন্ধ যাবে, এই যে বিষয়গুলো ইউরোপিয়ান থেকে ইউএসএ পর্যন্ত এই যেটা ছড়াই গেছে, সিভিল রাইটস মুভমেন্ট বা আমরা এটাকে ব্ল্যাক লিভস ম্যাটার বা অনেক ক্ষেত্রে রেশিয়াল ডিসকারেজমেন্ট থেকে, যেখান থেকে যে মানে আমরা বর্ণবাদের যে বিষয়গুলো আসছে, বর্ণবাদের যে আন্দোলনগুলো হয়েছে আফ্রিকা থেকে ইউএসএ পর্যন্ত 1960 সাল থেকে শুরু হয়েছে এই আন্দোলনগুলো, যেগুলো প্রত্যেকটাই আসলে বিভিন্ন রক্তপাত বা বিভিন্ন ধরনের আন্দোলন প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা স্টাবলিশ করছি এই সোশ্যাল চেঞ্জেস গুলা, এগুলাকে সাধারণত কনফ্লিক্ট থিওরি বলা হয়। তো এই জিনিসগুলোর মাধ্যমে, এছাড়াও এই কনফ্লিক্ট থিওরি এক্সাম্পল হিসেবে বলছে যে দেখেন, বা ফাংশনাল থিওরিস এক্সাম্পল হিসেবে বলছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যেটা আসলে সোশ্যাল মিডিয়া বা অ্যাডভেন্ট অফ ইন্টারনেট, এগুলোর মাধ্যমে আমরা সোশ্যাল চেঞ্জ গুলো নিয়ে আসছি, ডেমোগ্রাফিক চেঞ্জের মাধ্যমে সোশ্যাল চেঞ্জ নিয়ে আসছি। তো সোশ্যাল চেঞ্জ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আনতে পারি, কিছু আছে ফাংশনালিস্ট থিওরির আন্ডারে করতেছে, কিছু আছে কনফ্লিক্ট থিওরির মাধ্যমে আনতেছে, বাট আমরা সোশ্যাল চেঞ্জ আনার জন্য বেসিক্যালি এই কাজগুলো করে আসছি। এই কথাগুলো আমরা ক্লাসে বলে আসছি, তাই আর বেশি ডিক্লেয়ার করলাম না। এখন এখন জাস্ট একটু বাংলাদেশের সোশ্যাল চেঞ্জ গুলো আমরা দেখছি এই পর্যন্ত টেকনোলজিক্যালি আমরা নিয়ে আসছি, এডুকেশনালি এম্পাওয়ারমেন্ট করছি, ইনোভেশনস করার মাধ্যমে, অ্যাডভোকেসির মাধ্যমে আমরা নিয়ে আসছি। তো আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলছি, ফাংশনালিস্ট থিওরি এবং কনফ্লিক্ট থিওরি, এগুলো আসলে এখানে মোটামুটি ভাবে খুব হাইলি ভাবে লেখা আছে, এটা একটু দেখলে আপনাদের মোটামুটি হয়ে যাবে। তো কালচারাল ডাইভার্সিটি নিয়ে খুব বেশি কথা বলবো না, এখানে আসলে বাংলাদেশে এই পর্যন্ত কালচারাল ডাইভার্সিটির অবস্থার কথা বলছি। এখানে আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে মেইনলি কথা বলছি, যে বাংলাদেশে কি কি চলতেছে, দেন আমাদের কালচারের মধ্যে আমাদের ড্যান্স করতেছে, ড্রামা গুলা করতেছে, আর্ট এন্ড ক্রাফট করতেছে, যদিও আমরা আমাদের কালচারালি ইনফ্লুয়েন্ট বলি, বাট অন্যান্য কান্ট্রি থেকে আমরা আসলে অতটা কালচারালি ইনফ্লুয়েন্ট না। আমাদের রিলিজিয়াস ওয়েতে আমরা কালচারটাকে বিভিন্নভাবে পালন করতেছি, সেটা লিটারেচার হতে পারে, মিউজিক হতে পারে, পেন্টিং হতে পারে, ক্লথিং এর জায়গা হতে পারে। 4টা এক্সাম্পলের কথা বলছিলাম এখানে আমি মেইনলি, কালচার, ট্রেডিশন, নর্মস এন্ড ভ্যালুস। কালচার হচ্ছে, ছোট্ট করে বলি, কালচার হচ্ছে আমাদের সংস্কৃতি, যেটা হচ্ছে আমাদের থিঙ্কিং, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, যেখানে আমরা যেমন ধরেন আমরা থ্যাংকস গিভিং ডে পালন হয় ইউএসএ তে, আমরা আমরা মাছে ভাতে বাঙালি বলে থাকি, এটা আমাদের একটা কালচার। আমাদের কালচার হচ্ছে পয়লা বৈশাখ পালন করা, এটা আমাদের একটা কালচার। অন দ্য আদার হ্যান্ড, ট্রেডিশন হচ্ছে আমাদের প্রথা বা ঐতিহ্য, যেটা আসলে আমাদের জন্মের পর থেকে শুরু হয়ে থাকে নর্মালি। সাধারণত আমাদের বিয়ে, আমাদের ঈদে বাড়ি যাওয়া, আমাদের পয়লা বৈশাখের দিন যে আমাদের ওইটা খাইতেই হবে পান্তা ইলিশ, বা আমাদেরকে ওই দিন লাল সাদা শাড়ি করতে হবে, এটা আমাদের একটা ট্রেডিশন। আরো বলছিলাম যে এরকম আমাদের মা বাবারা দেখা যায় সন্ধ্যার সময় লাইট জ্বালাই দিচ্ছে, মনে করতেছে ঘরে ফেরেশতা আসবে, বা সন্ধ্যার মাগরিবের আজানের সময় ঘুমানো যাবে না, সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে হবে, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের কিছু ট্রেডিশনাল বিলিফ। অন দ্য আদার হ্যান্ড, ভ্যালুস হচ্ছে আমাদের মূল্যবোধ বা নৈতিকতার যে দিকটা, যেটা আমাদের আসলে সত্য, ন্যায়, নিষ্ঠা কিংবা বিশ্বাস, ঠিক ভুলের যে জায়গাটা, যেটা সাধারণত আনকনসিয়াসলি আমরা পালন করে থাকি, আনকনসিয়াসলি অন্যকে জাজ করে থাকি। অন দ্য আদার হ্যান্ড, সোশ্যাল নর্মস হচ্ছে আমাদের রীতিনীতি, সেটা আসলে প্রকাশিত হইতে পারে, অপ্রকাশিত হইতে পারে। যেমন ধরেন খাবার খাবার সময় আমরা মুখে হাত না দেওয়া, আমরা এরকম বলি না? তারপরে খাবার খাওয়ার সময় সালাম দিও না, সালামের সময় আমরা বড়দেরকে আপনি করে বলতেছি, কাউকে দেখলে আমরা সালাম দিচ্ছি, টিচার আসলে আমরা দাঁড়ায় যাচ্ছি, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের কোনো বইতে আসলে পাবেন না। আপনি দেখবেন না যে বলবে যে খাবার খাবার সময় মুখে হাত দিও না, বা তুমি ঘুমানোর সময় মুখে হাত দিও না, মাথার উপর হাত দিও না, উল্টা হয়ে ঘুমায় না। এই বিষয়গুলো আসলে আমাদের সোশ্যাল নর্মসের মধ্যে দিয়ে পড়ে, যেটা আসলে আমরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসতেছি, কিন্তু এটা আসলে কোনো জেনারেলাইজ কোনো বিলিভ না। ওকে, সো এই বিষয়গুলো থেকে আমরা একটু চলে যাই ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ। বাংলাদেশের ফেস্টিভ্যাল গুলো সেখানে আসলে মোটামুটি ঈদে মিলাদুন নবী থেকে ঈদ উল আজহা থেকে শুরু করে সরস্বতী পূজা, কালী পূজা, কিংবা খ্রিস্টানদের বড়দিন থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের মাঘী পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, এই সবগুলো অনুষ্ঠানে আমরা মোটামুটি পালন করে থাকি। এছাড়াও আমাদের ট্রাইবালদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা পালন করে থাকি, এবং সেকুলার বাংলাদেশে এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা আসলে বা ওই আমরা ইভেন্টস গুলা মোটামুটি দেখতে পাই, যেটাতে আপনারা মোটামুটি আনন্দ করেন। তো এই বিষয়গুলো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আগের ক্লাসে দেখেছি। এখন আমরা মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হফস্টেডের 6 ডাইমেনশনস অফ কালচার, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। বলা হচ্ছে এই কালচারকে হফস্টেড সাহেব হফস্টেড সাহেব 6টা কালচারাল ইন্ডেক্স এর উপর ডিপেন্ড করে বলতেছে, এবং বিভিন্ন কান্ট্রি টু কান্ট্রিতে যে এই কালচারাল ডাইমেনশনটা ভ্যারি করে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এখানে মেইনলি হফস্টেডের হফস্টেড 6 কালচারাল ডাইমেনশন, এটা যদি আপনারা গুগলেও গুগল করেন, আপনারা অনেক ক্ষেত্রেই পেয়ে যাবেন। আমার এক লাগে, কিন্তু জিনিসটা আসলে বোঝাই দিলে আপনাদের জন্য ইজি হবে। আপনারা যদি দেখাই দিচ্ছি, আমি একটু 1 সেকেন্ড সময় দেন।
তো এই যে আমি এখানে আসলে দেখানোর জন্যই বলতেছিলাম হফস্টেডের কালচারাল ডাইমেনশনটা হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানে হচ্ছে গ্রিট হফস্টেড নামে একজন ব্যক্তি, তিনি আসলে কালচারাল ডাইমেনশনস গুলাকে ডিফারেন্ট নেশনস এর মধ্যে, মানে অ্যাক্রস নেশনস, মানে নেশন টু নেশন, কান্ট্রি টু কান্ট্রি আসলে কিভাবে ভ্যারি করে আমাদের এই বিহেভিয়ার গুলা, বিজনেস গুলা, সোসাইটি গুলা, সেটা আমাদের বাসা বাড়ি হতে পারে, আমাদের ওয়ার্ক প্লেস হতে পারে, আমাদের বিভিন্ন জায়গা হতে পারে, এটাকে বিভিন্ন ডাইমেনশনের উপর ভাগ করে এটাকে দেখাইছে। কস কান্ট্রি একটা একটা কেস স্টাডি করছে যেটার মাধ্যমে বিভিন্ন ক্রস কালচারাল কমিউনিকেশন বা ম্যানেজমেন্টটা করা আসলে ইজি হয় এবং আমরা আসলে বুঝতে পারি যে কোন কান্ট্রিতে আসলে কি চলতেছে। তো এখানে আসলে মেইনলি যেটা বলা হচ্ছে আউটসাইডের সিক্স কালচারাল ডাইমেনশন, ছয়টা ডাইমেনশনের উপর ভাগ করা হচ্ছে। যেটা প্রথমটা হচ্ছে পিডিআই, যেটাকে আমরা পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স বলে থাকি। দুইটা কান্ট্রির মধ্যে এখানে তুলনা করা হয়েছে পিডিআই, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ইউনাইটেড স্টেট। বাংলাদেশ হচ্ছে নীল বা ব্লুটা দিয়ে আসলে দেখানো, ইউনাইটেড স্টেট হচ্ছে ভায়োলেটটা দিয়ে দেখানো। এখানে আসলে পিডিআই বলতে হচ্ছে পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স। শুনে কি মনে হচ্ছে? কেউ বলতে পারবেন পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্সটা কি? কি মনে হচ্ছে? কেউ বলতে পারবেন? এটা ইম্পর্টেন্ট, এটা যদি না বুঝেন আপনাদের কষ্ট হবে পরীক্ষা অ্যাপ্লিকেশন করতে। পিডিআই কি বুঝতে পারছেন কি জিনিস? আচ্ছা, পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্সটা বলতে আমরা এখানে আগে দেখে নেই জিনিসটা কি হচ্ছে। আমি জানি না কেউ শুনছেন কিনা, ক্লাসের মধ্যে আছেন কিনা, যদিও জি ম্যাম, 63 শুনতেছি জনের তো মতো আমরা। ক্লাসে কেমন আছে। আছেন? শুনছিলাম। আচ্ছা, ঠিক আছে। পাওয়ার ডিসিশন ইন্ডেক্সটা বলতে আসলে ক্ষমতার বন্টন বোঝাচ্ছে। ক্ষমতার বন্টন বলতে আসলে কার ক্ষমতা কম বা কার ক্ষমতা বেশি, ডিসিশন নেওয়ার ক্ষমতা কার কম কার বেশি। তো পাওয়ার ডিসিশন ইন্ডেক্সের ক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটস এর আসলে দেখানো হচ্ছে যে বাংলাদেশের 80 আর ইউনাইটেড স্টেটস এর আসলে 40, 100 এর মধ্যে তুলনা করা হয়েছে। তো এখানে লো পাওয়ার ডিস্টেন্স এবং হাই পাওয়ার ডিস্টেন্স, অর্থাৎ আমেরিকা বা ইউএসএ হচ্ছে, আমরা ইউএসএ বা ইউনাইটেড স্টেট কে বলতেছি লো পাওয়ার ডিস্টেন্স, তারা আসলে নিচের দিকে, আমরা হচ্ছে হাই পাওয়ার ডিস্টেন্স। এখন বাংলাদেশ কি খারাপ না ভালো বলেন? কোন পজিশনে আছে? কি মনে হচ্ছে? যেহেতু বাংলাদেশ খারাপ মনে হচ্ছে। যেহেতু বাংলাদেশের 80, যেটাই হোক বাংলাদেশ খারাপ আমরা জানি, তাই 80টাই এখানে খারাপ। এখানে সবকিছু বলতে এখানে হাই পাওয়ার ডিস্টেন্স বলতে একটু মাথা দিয়ে বোঝেন, অর্থাৎ বোঝাচ্ছে যে আমাদের ক্ষমতার অসম বন্টন, কার ক্ষমতার কতটুকু বন্টন করার ক্ষমতা আমাদের আছে কি নাই। আমাদের হায়ারার্কি, হায়ারার্কি বলতে উপর মহল বা আমরা যাদেরকে গ্রেড ট্যাপিজম বলি, চেইন অফ কমান্ড বলি, তাদেরকে কি আমরা ইজিলি কোশ্চেন করতে পারি? একটু চিন্তা করেন তো, আমাদের বাসাবাড়ির কথা চিন্তা করেন। আপনি কি আপনার বাসাবাড়িতে আপনার বাবা মার উপরে কোনো কথা বলতে পারেন? সাধারণত বলতে পারেন না। বলতে পারেন না বিধায় আপনাকে দেখা যায় বিভিন্ন স্ট্যাগমাটাইজ করা হয়, বিভিন্ন হয়তো বলা হয় যে আপনি একটা কিরকম বলে, আপনি একটা ইডিয়েট বলে, আপনাকে বেয়াদব বলতেছে, বা বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। আপনি যদি ওয়ার্ক প্লেসের কথা বলেন, আমি কি আমার হায়ার অথরিটিকে কোশ্চেন করতে পারি? তারা যে ডিসিশনটা আমাকে দেয় আমি সেটার উপরে, ধরেন এখন যদি এক্সাম্পল দিয়ে থাকি, এক্সাম্পলে বলা হচ্ছে যে আমাদেরকে অনলাইন ক্লাস নিতে হবে, যতক্ষণ পর্যন্ত অনলাইন ক্লাস নিতে বলা হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত নিব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে কোনো ধরনের স্যাংশন, মানে কোনো ধরনের অর্ডার আসতেছে না, আমরা আসলে এটা করতেও পারছি না। কিন্তু এই ক্ষেত্রে আমরা অনলাইন ক্লাস ভালো কি মন্দ এটা নিয়ে আসলে কোনো ডিসকাশনস এর জায়গা নেই। এটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি বলি, প্রত্যেকটা সেক্টরেই সেম। তো আমরা এখানে টিচার্সদেরকে কোশ্চেন করতে পারি না, প্যারেন্টসদেরকে কোশ্চেন করতে পারি না, আমাদের বসটা প্রচুর রেসপেক্টেড থাকে যেখানে আসলে চ্যালেঞ্জ করতে পারি না। ধরেন একটা এডিটোরিয়াল বোর্ড বসছে, একটা মিটিং বোর্ড বসছে, ও নিহত ভুল বলতেছে, কোনো টিচার বা কোনো জনপ্রশাসনের কোনো মন্ত্রী তারা ভুল বলতেছে, আমরা তাদেরকে আসলে এখানে খুব একটা চ্যালেঞ্জ করতে পারি। এই যে কোশ্চেন গুলো হয় না, চ্যালেঞ্জের জায়গাগুলো আমরা এখানে আনকোশ্চেনিং থেকে যায়, উইদাউট কোশ্চেনিং থেকে যায়। ইউএসএতে এই জায়গায় খুব ইকুয়ালিটির ভ্যালু দেওয়া হয়, যারা আসলে অফিস তাদের সুপেরিয়রকে চ্যালেঞ্জ করতে পারে, যেখানে আসলে আমরা খুব একটা সুপেরিয়রদেরকে চ্যালেঞ্জ করতে পারি না। আমরা সাবঅর্ডিনেটদেরকে চাপাই দিতে পারি, বাট সুপেরিয়রদেরকে এই জিনিসটা নিয়ে কথা বলার সুযোগ আসলে খুব একটা পাই না। সো হাই পাওয়ার ডিস্টেন্স এবং লো পাওয়ার ডিস্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে ইউএসএ এই ধরনের কান্ট্রিগুলো অনেক বেশি লো এর দিকে থাকে এবং বাংলাদেশ অনেক বেশি হাই থাকে, অর্থাৎ বাংলাদেশে এই হাই পাওয়ারের ডিস্টেন্স অনেক বেশি। আমাদের সাথে আমাদের সুপেরিয়রিটির বা অথরিটি বা আমাদের প্যারেন্টস এর বলেন, কালচারাল সাইড থেকে বলেন, কিংবা আমাদের যারা আসলে সোসাইটিতে একটু পাওয়ারফুল থাকে তাদের সাথে আমাদের এই গ্যাপটা অনেক বেশি, যেখানে আসলে ইউএস এর এই অফিসিয়াল সেক্টর বলেন বা ফ্যামিলি সেক্টর বলেন, ইনস্টিটিউশনস এর ক্ষেত্রে বলেন, সেই পাওয়ারটা আসলে অনেক ক্ষেত্রে কম দেখা যাচ্ছে। যেখানে কোশ্চেন করার সুযোগ আছে সেখানে আমাদের কোশ্চেন করার সুযোগ একেবারেই নাই। আমরা উইদাউট কোশ্চেনিং সবকিছু আসলে মেনে নিতে চাই বা মেনে নেই এতদিন করে, এটাই আমাদের কালচারের মধ্যে বিল্ড আপ হয়ে আছে। এই জন্য যত করাপশন হচ্ছে, করাপশনকে আমরা আসলে কোশ্চেন করতে পারি না, আমাদের যে কোশ্চেন করার ক্ষমতাটাই আসলে খুব একটা নাই। বুঝতে পেরেছেন এই পিডিআইটা কি, পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স? ওকে,
না, সম্পর্ক না, এখানে ক্ষমতার অসম বন্টন। অর্থাৎ আপনার সুপেরিয়রকে আপনি আসলে কতটুকু কোশ্চেন করতে পারেন কি পারেন না, তাকে চ্যালেঞ্জ করতে পারেন কি পারেন না, তার সাথে আপনি ডিসকাশন করতে পারেন কি পারেন না। আমাদের মিটিং গুলো যেরকম হয়, সাপোজ ধরেন বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনে যেরকম হয়, সুপেরিয়রসরা বা হাই অথরিটি সেক্টর গুলো তারা মিটিং এর আগেই জানে যে মিটিং এর আজকের এজেন্ডা কি। এই এজেন্ডা তারা প্রিসেটেড থাকে, জাস্ট এসে সেটা নিয়ে ডিসকাস করে চাপায় দেওয়া হচ্ছে যে আজকে থেকে আমরা কি করব, আজকে থেকে বাংলাদেশে এই নিয়ম চলবে, আজকে থেকে এই ইনস্টিটিউশনে 50 ঘন্টা করে থাকতে হবে, 10 ঘন্টা করে থাকতে হবে। ঠিক আছে, এই ধরনের নিয়মগুলো চাপায় দেওয়া হয়। কিন্তু এটার যে ভালো বা মন্দ এই দিকটা নিয়ে আসলে কখনোই সাবঅর্ডিনেটদের সাথে আলোচনা করা হয় না। ডিসকাশনের জায়গা কম, আমাদের সাথে আমাদের সুপিরিয়রদের গ্যাপ কম, সরি গ্যাপ বেশি, ওদের আসলে গ্যাপটা কম। এবার বুঝতে পেরেছেন কি হচ্ছে, আমাদের সাথে আমাদের প্যারেন্টসদের গ্যাপটা অনেক বেশি। আমরা আমাদের প্যারেন্টসকে সহজে কোশ্চেন করতে পারি না। আমরা রেসপেক্টের জায়গা থেকে হোক কিংবা যে কোনো জায়গা থেকে হোক সহজে কোশ্চেন করতে পারি না, এটাই আমাদের কালচার। কিন্তু বাইরের দেশে যান, দেখা যাচ্ছে চিলড্রেনরা সহজে কোশ্চেন করতেছে, যে কোনো বিষয় হোক, তাদের পার্সোনাল বিষয় হোক, তাদের প্রফেশনাল বিষয় হোক, তারা আসলে এখানে এগ্রি করে কি করে না প্যারেন্টসদের সাথে, এই বিষয়গুলো নিয়ে আসলে ওরা কোশ্চেন করতে পারে, আলোচনা করতে পারে। যেখানে আমাদের আমাদের বাবা মা হয়তো বলতেছে তুমি এটা করবে, আমাদের বাবা মা ছোটবেলা থেকে আমাকে বলতেছে তুমি ডাক্তার হবা, এই বিষয়টা আমরা তখন মেনে নিচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেনে নিচ্ছি। ইঞ্জিনিয়ার হবা, আমরা মেনে নিচ্ছি। আমাদেরকে বলতেছে তুমি এইভাবে চলবা, আমরা ওভাবেই মেনে নিচ্ছি। কিন্তু আমাদের যে নিজেদের কিছু আলাদা চাওয়া আকাঙ্ক্ষা বা নিডস আছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু সোসাইটি বলেন, কালচারাল সেক্টর থেকে বিভিন্ন প্যারেন্টস এর কথা বলেন, রিলেটিভস বলেন, ইনস্টিটিউশনস এর ক্ষেত্রে বলেন, আমাদের বসদের কাছে বলেন, সেখানে আসলে আমরা খুব একটা কোশ্চেন করতে পারি না। এবার কি বুঝতে পেরেছেন? ডিসকাশনের জায়গাটা কম, তাদের সাথে আমাদের গ্যাপটা বেশি, সুপেরিয়রদের আইডিয়াকে আমরা কোনোদিনই চ্যালেঞ্জ করতে পারি না। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট থিং। এটা যদি বুঝেন আপনাদের এই লেকচার হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই ফাংশনালিস্ট থিওরি, কনফ্লিক্ট থিওরি এবং হবসের 6 ডাইমেনশন কালচার যদি বুঝে ফেলেন, এই লেকচার থেকে আপনারা ইজিলি ভালো ভালো অ্যান্সার করে ফেলতে পারবেন। ওকে, ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস কালেকটিভিজম, এটাকে আইএনভি বলা হয় সাধারণত। ইন্ডিভিজুয়ালিস্টিক ভার্সেস কালেকটিভিজম, তো এক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্ডিভিজুয়ালিজমের ক্ষেত্রে বাংলাদেশ অনেক লো, সেই ক্ষেত্রে ইউএসএ অনেক হাই। তো ইউএসএ যেহেতু হাই, তার মানে ইউএসএ এখানে হাই থাকা মানেই হচ্ছে ভালো, যেহেতু বাংলাদেশ লো তার মানে এখানে লোটা খারাপ। বুঝছেন, কোনটাতে হাই পাওয়ার ডিস্টেন্স খারাপ, কোনটাতে হাই পাওয়ার ইন্ডিভিজুয়ালিজম ভালো। সো এটাকে মাথায় নিয়ে বুঝছেন জিনিসটা আসলে, কনসেপ্ট আসলে কি জিনিস বোঝাচ্ছে। ইন্ডিভিজুয়ালিজম সাধারণত দেখা যাচ্ছে বাংলাদেশে আসলে কম। এটার একটা এক্সাম্পল যদি বলি, আমাদের পেশাগত জীবনের যে সিদ্ধান্ত বা পরিবারের যে সিদ্ধান্ত, মানসিক আগ্রহ বা ইচ্ছা অনুযায়ী আমরা এটা আসলে অনেক কম চিন্তা করতে পারি। বাংলাদেশ ফোকাসেস অন ফ্যামিলি, কমিউনিটি, গ্রুপস হারমোনি। অন দ্য আদার হ্যান্ড, আমেরিকানস বা ইউনাইটেড স্টেটস ভ্যালুস দ্য ইন্ডিপেন্ডেন্স, দে ভ্যালুস দেয়ার পার্সোনাল গোলস, দে ভ্যালুস দেয়ার ইন্ডিভিজুয়াল রাইটস। আমরা দেখা যায় যখন কোনো ডিসিশন মেক করি তখন ফ্যামিলিকে আগে গুরুত্ব দিই, কমিউনিটিকে গুরুত্ব দিই, যে মানুষ কি ভাববে, কমিউনিটি কি ভাববে, গ্রুপ অফ পিপল বা গ্রুপের হারমোনি আমরা যদি এখানে না করি তাহলে আমাদেরকে এক ঘরে করে দিবে, সোসাইটি আমাদেরকে বিভিন্ন ভাবে নাকানি চুবানি দিবে। কিন্তু যেখানে সোসাইটিতে ইউএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ইন্ডিভিজুয়ালিজমটা অনেক বেশি, তারা অনেক বেশি সেলফ রেস্ট্রিক্টেড, তারা অনেক বেশি ইন্ডিভিজুয়াল রাইট ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড, পার্সোনাল গোলের কথা বলে, ইন্ডিপেন্ডেন্সের কথা বলে, পারিবারিক সিদ্ধান্ত গুলা বা পেশা জীবনের যে সিদ্ধান্ত গুলা সেগুলো পরিবারের উপর চাপাই দিয়ে ওরা বসে থাকে না, সেগুলো নিজের সিদ্ধান্ত নিজে আসলে নিতে চেষ্টা করে তারা, যে কাকে তারা পার্টনার হিসেবে চায়, কাকে তারা ফিউচার লাইফের গোল কি হতে পারে, এই ডিসিশন গুলো কমপ্লিটলি তাদের নিজেদের উপরই থাকে। যেখানে আমরা অনেকটা ফ্যামিলি ওরিয়েন্টেড থাকি, আমরা অনেকটা কমিউনিটি ওরিয়েন্টেড থাকি, আমাদের কালচারে রিলিজিয়াস ওরিয়েন্টেড থাকি, যারা আসলে ওরা আসলে এই জায়গাটা থেকে অনেকটা দূরে সরে আসছে। সো সেকেন্ড ওয়ান ইজ দ্যাট থিং। থার্ড ওয়ান যদি বলি, ম্যাসকুলিনিটি ভার্সেস ফেমিনিন বলা হয়। ম্যাসকুলিনিটি ভার্সেস ফেমিনিটির এই জায়গাটা আসলে দুইটা কান্ট্রি মোটামুটি মডারেট ওয়েতেই আগাচ্ছে। এই ক্ষেত্রে আসলে বোথ কালচার অ্যাপ্রিসিয়েট সাকসেস এবং অ্যাচিভমেন্টকে, আসলে দুইটা কালচারই সাকসেস এবং অ্যাচিভমেন্টকে এখানে অনেক বেশি গুরুত্ব দেয়। এখানে ম্যাসকুলিনিটি বলতে শুধু যে পুরুষ বা মহিলা বোঝাচ্ছে ব্যাপারটা কিন্তু সেরকম না, সম্পর্ক থেকেও প্রতিযোগিতার ব্যাপারটা, এখানে ম্যাসকুলিনিটি বলতে প্রতিযোগিতা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের থেকে ইউএসএ একটু বলতে গেলে বেশি কম্পিটিটিভনেসটা সেখানে একটু বেশি, এখানে সম্পর্ক থেকে প্রতিযোগিতা, সেটা বাংলাদেশেও এখন বর্তমানে চলে আসে। বাংলাদেশের রিসেন্ট সোসাইটি বা রিসেন্ট কালচার যদি আমরা দেখি, সেখানে রিলেশনশিপ হারমোনি স্টিল ম্যাটার করে, বাট স্টিল আমরা আসলে কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের ক্লাসের কথা চিন্তা করেন, জব সেক্টরের কথা চিন্তা করেন,
আপনারা বাইরে যাওয়ার কথা চিন্তা করেন, যে কোনো জায়গার কথা আসলে চিন্তা করেন, আমরা আসলে মোটামুটি আমরা ফ্যামিলি টু ফ্যামিলির সাথে, ভাই বোনের সাথে, এখন মোটামুটি রিলেটিভদের সাথে আসলে কম্পিটিশন করতেছি, যেটা ইউএসএ তে আমাদের থেকে একটু বেশি। আমরা মোটামুটি ইউএসএ এর খুব কাছাকাছি, খুব একটা খারাপ পজিশনে নাই বলতে গেলে। তো বাংলাদেশের যে রিলেশনশিপ গুলো, সোশ্যাল হারমোনি গুলো স্টিল ম্যাটার করে, যেখানে ইউএসএ মোর কম্পিটিটিভ বাংলাদেশ থেকে, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, সোশ্যাল কালচারাল ডাইভার্সিটি, ওরা আসলে বেশি স্ট্রঙ্গার কালচারাল ডাইভার্সিটি ওদের মধ্যে আছে। এক কালচার থেকে আরেক কালচারে সহজে ওরা মানায় নিতে পারে, যেটা আমরা আসলে সহজে মানায় নিতে চাই না। তাই দিন শেষে একটু জিনিস খেয়াল করেন, যে আমরা এসে বলি কি, যে ইউএসএ থাকছে কিন্তু আমি বাংলাদেশি বংশোদ্ভূত একজন মেয়ে বিয়ে করব, বা আমি একজন বাংলাদেশি বংশোদ্ভূত একজন ছেলে বিয়ে করব, কারণ আমাদের এই কালচারটা ম্যাটার করে। স্টিল আমরা আসলে ওই জায়গাটায় থাকতে চাই। একটু 1 মিনিট সময় দেন। মাস্কুলিনিটি ভার্সেস ফেমিনিজমের মধ্যে বলা হয়, যেখানে আসলে দুইটা কান্ট্রি মডারেট মাস্কুলিনিটির মধ্যে দিয়ে আছে, একজন 55, আরেকজন হচ্ছে 62। সো এটি সম্পর্ক থেকে আসলে যেখানে প্রতিযোগিতা বলে, সেখানে আসলে মাস্কুলিনিটি, এবং বাংলাদেশ এবং ইউএসএ দুইটাই মাস্কুলিনিটিকে ভ্যালু দেয় রেদার দেন ফেমিনিটি। অ্যাগেইন, আনসার্টিনিটি অ্যাভয়েডেন্স। আনসার্টিনিটি অ্যাভয়েডেন্স এর ক্ষেত্রে আমি যদি বলি অনিশ্চয়তা এড়ানোর যে কথাটা, সেখানে বাংলাদেশ একটু মোর আনসার্টিনিটি অ্যাভয়েডেন্স এর ক্ষেত্রে হাই। বাংলাদেশ কম, মানে ঝুঁকিটা কম নিতে চায়, রেদার দেন ইউনাইটেড স্টেট ঝুঁকিটা বেশি নিতে চায়। এখন আপনি বলতে পারেন যে কিভাবে ঝুঁকি বেশি নিতে চায়। বাংলাদেশ প্রেফার্স ক্লিয়ার রুলস, traditional factors, stability, but on the other hand, Americans are more comfortable with like ambiguity, innovations, flexible system. বাংলাদেশে নতুন ইনোভেশনস এর কথা চিন্তা করা হয় না, কারণ ইনোভেশনস করতে হলে তোমাকে রিস্ক নিতে হবে। আমরা খেয়াল করে দেখেন, আমাদের যে স্থায়ী চাকরিগুলোর কথা আমরা চিন্তা করি কি, আমাদের একটা সরকারি চাকরি লাগবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু বাইরের দেশে যদি বিদেশের কথা যদি বলি, বা ইউএস এর কথা যদি বলি, ওরা কিন্তু সরকারি চাকরি বা পাবলিক সার্ভিস সেক্টর গুলোতে কিন্তু ওরা এতটা ইনফ্লুয়েন্ট না যতটা আমরা। ওদের পাবলিক সার্ভিস সেক্টর কিন্তু এতটা আমাদের মতো বিসিএস ক্যাডারদের মতো বা আমাদের সরকারি চাকরিজীবীদের মতো এতটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর আসলে খুব একটা রোল প্লে করে না। বিকজ ওরা ঝুঁকি নিতে চায়, ওরা জানে এখানে একটা ফ্যাক্টর আছে, সেখানে গভর্নমেন্ট আসলে অনেক বেশি সুবিধা দিয়ে থাকে, গভর্নমেন্ট আসলে অনেক বেশি ঝুঁকিটাকে আগে থেকেই ডিসকারেজ করে থাকে, যার ফলে মানে যে কোনো সেক্টরে যে কোনো সেক্টর থেকে যে কোনো মানুষ আসলে যে কোনো ধরনের ঝুঁকি নিতে পারে। একটা এমন একটা চাকরি করতেছে যেখানে আসলে ঝুঁকি থাকতে পারে, বাট ওরা চিন্তা করে যে দেয়ার ইজ, মানে একটা ব্যাপার থাকে না, যে নো রিস্ক নো গেম, এরকম একটা বিষয় ওদের মধ্যে থাকে, যে গেম খেলতে হলে বা নো লাইফ চলাইতে হলে আসলে রিস্কটা নিতেই হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে একটা স্থায়ী চাকরির দিকে আমরা একটু বেশি যাচ্ছি। একটা সরকারি চাকরি হলে আমরা চিন্তা করতেছি আমার সারা জীবন সেটেল হয়ে যাইতেছে, আমি কেন, আমার আগামী 3-4 গোষ্ঠী আসলে এই বসে বসে পায়ের উপর পা তুলে বসে খেতে পারতেছে, আমি পেনশন পাচ্ছি। এই যে বিষয়টা, আমাদের মধ্যে ঝুঁকি এড়ানোর যে বিষয়টা, সেটা অনেক বেশি রেদার দেন ইউএসএ। কিন্তু এক্ষেত্রে আসলে যে জিনিসটা আসলে লস হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা ফ্লেক্সিবল সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে পারি না, আমরা আসলে ইনোভেশন গুলো আনতে পারি না। ইনোভেশন তখনই আসে যখন আপনি একটা নতুন রিস্ক নেবেন। আমরা চাই ট্রেডিশনাল ওয়েতে আগাইতে, যে ওয়েতে আমাদের বাপ দাদারা আগাইছে সেই ওয়েতেই আমরা আসলে নিজেদেরকে ধরে রাখতে চাই। তো নতুন কোনো ইনোভেশন বা রিসার্চ বা সেক্টর গুলো আসলে আমরা ইনফ্লুয়েন্স করার জায়গাটা খুব একটা পাই না। সো এটা কি বুঝতে পেরেছেন আনসার্টেনিটি অ্যাওয়ারনেস এর বিষয়টা? ঝুঁকি এড়ানোর বিষয়ের ক্ষেত্রে আমরা আসলে অনেক বেশি ভীতু, আমরা ঝুঁকি নিতে চাই না, রেদার দেন ওরা অনেক বেশি ঝুঁকি নিতে চায়। ওরা ইনোভেশন চায়, ওরা ফ্লেক্সিবল সিস্টেম চায়, আমরা ট্রেডিশনাল বা ক্লিয়ার রুলস এর মধ্যে থাকতে চাই, আমরা স্টেবিলিটির মধ্যে থাকতে চাই। ওরা স্টেবিলিটিকে বা রুলস কে ব্রেক করতে চায়, ব্রেক করে সামনের দিকে আগাইতে চায়। ওরা মনে করে ব্রেক করলে আমি নতুন কিছু করতে পারবো। এটা কি বুঝতে পেরেছেন আনসার্টেনিটি অ্যাভয়েডেন্সটা, ইউএআই? তো বাংলাদেশ এই ক্ষেত্রে অনেক হাই আনসার্টিনিটি অ্যাভয়েডেন্স এর মধ্যে দিয়ে থাকে, যেখানে ইউনাইটেড স্টেট অনেক লো আনসার্টিনিটি অ্যাভয়েডেন্স এর মধ্যে দিয়ে থাকে। দ্য সেকেন্ড লাস্ট ওয়ান, দ্যাট ইজ লং টার্ম ওরিয়েন্টেশন ভার্সেস শর্ট টার্ম ওরিয়েন্টেশন। লং টার্ম ওরিয়েন্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ হচ্ছে শর্ট টার্ম ওরিয়েন্টেশন, অন দ্য আদার হ্যান্ড ইউএসএ হচ্ছে লং টার্ম ওরিয়েন্টেশন। বাংলাদেশ values the respect for elders, immediate outcomes, whereas US is short-term orientation. They focusing on more quick results. They're focusing on more innovations. এখানে আসলে মেইনলি যেটা বলার কথা চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে এখানে দুইটা কান্ট্রির ক্ষেত্রে লং টার্ম ওরিয়েন্টেশনের ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশ আসলে একটু শর্ট টার্ম ওরিয়েন্টেশন, যেখানে ইউএসএ হচ্ছে লং টার্ম ওরিয়েন্টেশন, যেখানে 26 দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ প্রায় 47 এর মতো দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশ আসলে তাদের ট্রেডিশন এবং রেসপেক্ট, এল্ডারদেরকে রেসপেক্ট করার কথা, ইমিডিয়েট আউটকামের কথা চিন্তা করে, যেখানে ইমিডিয়েট আউটকামের কথা চিন্তা করে না, যেখানে আসলে ওরা চিন্তা করে যে আমরা আস্তে ধীরে করব, আস্তে ধীরে জিনিসটাকে মেক আউট করতে পারবো, বা আস্তে ধীরে জিনিসটাকে ফিগার আউট করতে পারবো, একটা আউটকামে নিয়ে আসবো, চিন্তা ভাবনা করে আসলে ডিসিশন গুলা নেয়। যেখানে আসলে বলতে গেলে আমাদের ক্ষেত্রে ঠিক অপোজিটটা দেখা যায় ইউএস এর ক্ষেত্রে। ওরা কুইক ইনোভেশন চায়, ওরা কুইক
একটা রেজাল্ট চায়, যে আমি এখন যদি এটা করি তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব। এই কুইক রেজাল্টটা ওরা ওরা লং টার্ম প্ল্যানিং করে, কিন্তু আমরা শর্ট টার্ম প্ল্যানিং করি। বুঝতে পারছেন? হ্যালো, আমাদের যে সাস্টেনেবিলিটির দিক থেকে আমরা আসলে শর্ট টার্ম ওরিয়েন্টেশন, আমরা আসলে শর্ট টাইম চিন্তা ভাবনা করি, যে আমাদের এই প্রজেক্টটা এখন চলতেছে কিন্তু আগামী 20 বছর পরে আসলে আমরা কি করবো, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে খুব একটা নাই। কিন্তু দেখেন ইউএসএ তে যদি দেখেন আগামী 100 বছরের ওদের প্ল্যান তৈরি হয়ে গেছে, অলরেডি রেডি, তারা আসলে কি করবে, কি ওয়েতে আসলে আগাবে। তো এই জায়গাটাতে আসলে বলা হচ্ছে আমরা শর্ট টার্ম ওরিয়েন্টেশন, আর ওরা আসলে একটু লং টার্ম ওরিয়েন্টেশন। ওরা ফাস্ট প্রোগ্রেস চায়, কিন্তু ওরা ইনোভেশন সাইড থেকে, রেজাল্টের সাইড থেকে ওরা চিন্তা ভাবনা করে আগায়। অন দা আদার হ্যান্ড আমরা রেজাল্ট চাই, কিন্তু আমরা চিন্তা ভাবনা করে আগাই না। আমরা শুধু ট্রেডিশনালসটাকে নিয়ে, ট্রেডিশনাল ভ্যালু গুলাকে নিয়ে আমরা সামনের দিকে যেতে থাকি। দ্যাটস ওয়াই এটা আসলে একটা শর্ট টাইম ভার্সেস লং টাইম ওরিয়েন্টেশন। লাস্ট ওয়ান ইজ ইন্ডালজেন্স ভার্সেস রেস্ট্রেন্ট। এটা হচ্ছে আমরা যদি বলি আহ, আম, অনেক ক্ষেত্রে আনন্দর কথা বলতে পারি, বা আমরা এখানে অনেক ক্ষেত্রে মানুষের আবেগ নিয়ে কথা বলতে পারি, কে কতটা আবেগপ্রবণ বা আনন্দকে আসলে কতটা নিতে চায় সেক্ষেত্রে আসলে কথা বলি। বাংলাদেশের মানুষ আসলে আনন্দ, আবেগ এগুলাকে কন্ট্রোল করে বেশি, ইন্ডালজেন্স বেশি, যেখানে আসলে সরি রেস্ট্রেন্ট বেশি, যেখানে আসলে ইউএসএ ইন্ডালজেন্ট অনেক। ওরা চায় অনেকটা আনন্দ, ওরা চায় অবসর, ওরা চায় বিনোদন, ওরা এই জন্যই ওরা ইনোভেশন চায়। ওরা চায় না যে একটা একটা ফুল টাইম জব করুক, ওরা বিভিন্ন ধরনের পার্ট টাইম জবের মধ্যে দিয়ে যায়। ওরা অনেক আনন্দ, এই কাজের সময়টাকে ওরা বিভিন্ন ভাগে ভাগ করে নেয়। ওদের সোসাইটিতে দেখবেন বিভিন্ন ভিডিও বা রিলস এর মধ্যে এখন দেখা যায় যে ওরা অফিস টাইমের মধ্যে বসে একটা রিক্রিয়েশন পার্ট করতেছে, গান গাচ্ছে, পিকনিক করতেছে, ওখানে সবাই ড্যান্স করতেছে। ওরা নিজেদেরকে রিক্রিয়েশন করতে পছন্দ করে, যেখানে আসলে আমরা সোশ্যাল নর্মসটাকে অনেক বেশি, যে না এটা করা যাবে না, মডেস্টিকে অনেক বেশি দিই, সেলফ কন্ট্রোল চাই নিজেদেরকে। যেখানে ওরা অনেক এক্সপ্রেসিভ, ওরা ইমোশনালি নিজেদেরকে হ্যাপি রাখতে চায়, হ্যাপিনেসটাকে পার্সু করতে চায়, লেজার চাই, এনজয়মেন্ট চাই লাইফে। যেখানে আসলে আমরা চিন্তা করি যে না আমরা 40 বছর আগে চাকরি করব, 60 বছর আগে চাকরি করব, 60 বছর পরে যখন বৃদ্ধ হব তখন আমরা আসলে অবসর নিয়ে তারপরে আসলে লাইফটাকে এনজয় করবো। বাট আসলে অবসর নিতে নিতে কি আপনি বাঁচবেন কি বাঁচবেন না, এই ব্যাপারটা আসলে একটা বড় একটা ম্যাটার ক্রিয়েট করে। বাট ওরা চিন্তা করে যে লাইফ ইজ মানে লাইফ মানে এখন, লাইফ মানে এখন, লাইফ মানে প্রেজেন্টে যা হচ্ছে তাই। সো দ্যাটস ইট। এই ব্যাপারটা ছিল ইন্ডিয়ানস ভার্সেস রেস্টুরেন্ট, যেখানে আসলে বাংলাদেশ অনেক বেশি সেলফ কন্ট্রোল আর আমোদ প্রমোদ থেকে অনেক পিছিয়ে, যেখানে ইউএসএ বা এরা কাজের জায়গাটাকে অনেক বেশি আনন্দপূর্ণ করছে। ফ্যামিলি বলেন, ফ্যামিলি রিলেশনস বলেন, সেগুলোকে অনেক বেশি হ্যাপিনেস এর মধ্যে দিয়ে যায়, এনজয়মেন্টের মধ্যে দিয়ে যায়। যেখানে আমরা নিজেদেরকে অনেক সেলফ কন্ট্রোলের মধ্যে দিয়ে রাখি, সোশ্যাল নর্মস এর মধ্যে দিয়ে রাখি, মডেস্টির মধ্যে দিয়ে রাখি। বোঝা গেছে এই 6টা ডাইমেনশন? সেটা বাংলাদেশের সাথে অন্যান্য কান্ট্রিরও হতে পারে। আপনি যে কোনো কান্ট্রির এই হফস্টারের থিওরিতে যদি আপনি যে কোনো কান্ট্রিকে সার্চ করে দেখেন, সেখানে আসলে মোটামুটি পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম 6টা কালচারাল ডাইমেনশন, যেটা হফস্টারের 6 কালচারাল ডাইমেনশন হিসেবে আমরা দেখছি। এরপরে আমরা আসলে যেটা দেখি সেটা হচ্ছে ইন্ডিজিনাস কমিউনিটি, আসলে ট্রাইবালরা কি ধরনের। এই জায়গাটা আপনারা মোটামুটি একটু নিজেরা দেখে নেবেন যে ট্রাইবালরা কি ধরনের, বিভিন্ন ধরনের যে ইভেন্টস গুলো করে, তাদের যে উৎসব গুলো আছে, সেটা সোশ্যালি হতে পারে, ইকোনমিক্যালি হতে পারে, পলিটিক্যালি হতে পারে, মাইনরিটিস গ্রুপে তারা বিভিন্ন ভাবে এগুলো পালন করে আসতেছে। বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 54টা ইন্ডিজিনিয়াস মানে সোসাইটি আছে, যাদের মধ্যে প্রায় 35টা ল্যাঙ্গুয়েজেস আছে। বেশিরভাগ ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজেস গুলা মুখে ভাষার মধ্যে আলোচনা করা হয়, বাট এগুলো নির্দিষ্ট কোনো বর্ণমালা নাই, এবং তাদের নিজস্ব আলাদা ধর্ম আছে, যেগুলো আসলে তারা পালন করতেছে। এই যে এতক্ষণ ধরে এত এত কথা বললাম, এত এত কালচারাল ডাইমেনশনের কথা বললাম, সোশ্যাল চেঞ্জেস এর কথা বললাম, এগুলো সবগুলাই আসলে একটা ব্যাপার হচ্ছে গ্লোবালাইজেশন থেকে আমরা আসলে অ্যাচিভ করতেছি। গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের মানে হচ্ছে আমরা একে অপরের সাথে কানেক্ট হচ্ছি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কানেক্ট হচ্ছে, তাদের আর আমাদের মধ্যে যে কালচারাল যে ডাইভার্সিটিটা হচ্ছে, আমরা যে কালচারাল নিজেদেরকে ইনফ্লুয়েন্স করতেছি। দেখেন আগের দিনে আমরা পয়লা বৈশাখ নিয়ে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা পয়লা বৈশাখ নিয়ে যতটা না খুশি, আমরা নিউ ইয়ারের দিন ততটা বেশি মানে নিজেদেরকে অবজার্ভ সরি নিজেদেরকে অনেক বেশি ওই ইভেন্ট গুলো অনেক বেশি আমরা পালন করতে চেষ্টা করি, ওই ইভেন্ট গুলো আমরা অনেক বেশি আহ এক্সারসাইজ করে থাকি এখনকার সময়। আমরা দেখা যাচ্ছে আগের দিনে প্র্যাকটিক্যাল সোসাইটি থাকলে এখন আমরা প্র্যাকটিক্যাল সোসাইটির মধ্যে থাকতে চাচ্ছি না। আগের দিনে বাবা মার একটা নিষেধাজ্ঞা থাকতো ফ্যামিলির মধ্যে, সেই জায়গাগুলো এখন আমরা অনেকখানি ছাড়িয়ে গেছি। এখন নিজেদের, আগের দিনে কিডসদের কোনো নিজস্ব কোনো চয়েস ছিল না, যে জিনিসগুলো এখন আমরা প্রেজেন্ট সোসাইটিতে দেখতেছি যে গ্যাপ গুলা কমে আসতেছে। ফিমেল মেলের মধ্যে আমরা দেখতেছি প্যারেন্টসদের মধ্যে এখন বোথ ওয়ার্ক সাইড মানে হাউসের বাইরে এবং ইনসাইড হাউস তারা কাজগুলাকে বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউশন করতেছে নিজেদের মধ্যে। কিডসরা এখন
তাদের ডিসিশন মেকিং এর জায়গায় আসলে একটা বড় ভূমিকা রাখতেছে, ডিসিপ্লিনস গুলা মেনটেন করতে পারতেছে। এখন কাস্টমস এবং এটিকেটস ব্যাপারগুলো একটু মিনিমাল হয়ে যাইতেছে। আমাদের এডুকেশন বলেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলেন, আরবানাইজেশন বলেন, ম্যারেজ সিস্টেম বলেন, প্রত্যেকটা সেক্টরে আসলে এখন এই গ্লোবালাইজেশনের একটা ইম্প্যাক্ট আমাদের মধ্যে দিয়ে পড়তেছে। তো ইম্প্যাক্ট পড়ার ক্ষেত্রে আমরা আসলে গ্লোবালাইজেশনের খারাপ ভালো দুইটা সাইডই দেখতেছি। আমাদের যেরকম ইন্টারনেট অ্যাক্সেস আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি, স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আমরা নলেজ গ্যাদার করতেছি, কালচারাল একটা ডাইভার্সিটি ঘটতেছে, ওদের কালচারটাকে রেসপেক্ট করতেছে, ওরা আমাদের কালচারটা জানতেছে, আমরা ওদের কালচারটা জানতেছি। কিন্তু একই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে, সেখানে হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাচ্ছে। নিজেদের কালচার ভুলে অন্য কালচারকে অ্যাডপ্ট করে ফেলতেছি আমরা। আস্তে আস্তে নিজেদের পরিচয়টাকে, আমাদের এই যে ভ্যালুস গুলা, মোরালিটি গুলা, এগুলো আস্তে আস্তে বিসর্জন দিয়ে ফেলতেছে। আমাদের কালচার অর্গানাইজেশন গুলো এখন কমে যাইতেছে, কালচারাল কনফ্লিক্ট গুলা বেড়ে যাইতেছে একে অপরের সাথে। এই যে বিষয়গুলো, সেগুলো আসলে অনেক বেশি এখন ইনক্রিজ হইতেছে এই গ্লোবালাইজেশনের এই সিস্টেমে। আমাদেরকে মিউজিক, ড্যান্স, মুভিজ, ফেস্টিভ্যাল, ড্রেসেস, এগুলো এখন আমরা অন্যদের থেকে অ্যাডপ্ট করতেছি, যেগুলো আমাদের না সেগুলো আমরা দেখতেছি এবং এগুলোর সাথে আমরা অনেক বেশি পরিচিত। তো এই ফলে বেশ কিছু সোশ্যাল চেঞ্জেস আসতেছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স হচ্ছে, আমরা ডিজিটালি এন্টারটেনমেন্ট করতেছি নিজেদেরকে। ওটিটি প্ল্যাটফর্মে এখন আমরা নেটফ্লিক্স দেখি, ওটিটি প্ল্যাটফর্মে দেই, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক বেশি কানেক্টেড হয়ে যাইতেছি। আমরা এখন সোশ্যাল মিডিয়ার উপর বেশি বেশি রিলাই করতেছি, আমরা অনলাইন কনজাম্পশন করতেছি, ই কমার্স গ্রোথ এর উপরে ডিপেন্ড হয়ে যাইতেছি রাদার বাইরে যাওয়ার ক্ষেত্রে। সো এই বিষয়গুলো আসলে কালচারালি বা টেকনোলজিক্যাল এখন অ্যাডভান্সমেন্ট হওয়ার কারণে, গ্লোবালাইজেশন হওয়ার কারণে বিভিন্ন ভাবে আসলে নিজেদেরকে বিভিন্ন, ভালো মন্দ দুইটা দিকই আছে। পৃথিবীতে যখন আগে ডেভেলপ হয়, তখন আরেকটা সাইডে অটোমেটিক ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ ডেভেলপমেন্ট হতে হলে কিছু একটা জায়গাকে এক্সট্রাকশন করে আরেকটা জায়গায় আসলে উঠতে পারবে, এটাই আসলে সিস্টেম। তো গ্লোবালাইজেশনের এই ফ্যাক্টরটা আমরা আসলে সেম জিনিসটাই দেখতে পাচ্ছি। মোরলেস আমরা এই পুরা লেকচার থেকে যেটা দেখলাম, সেটা হচ্ছে একদম প্রথম দিকের কথা যদি বলি, সোসাইটিতে আসলে সোশ্যালজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট সোসাইটিকে কিভাবে দেখতেছে, সোশ্যালজিতে কিভাবে আসলে সোশ্যাল চেঞ্জেস গুলো আনার চেষ্টা করা হচ্ছে, এবং সেই থিওরি গুলো আসলে কি, কে কিভাবে সোশ্যাল চেঞ্জেস গুলো আনতেছে, কোন থিওরি গুলোর আসলে কতটুকু ইম্প্যাক্ট আছে সোসাইটিতে, কোনগুলো আসলে গোল টেবিল ডিসকাশন, কোনগুলো আসলে কনফ্লিক্ট ডিসকাশন, কোনগুলো আসলে রক্তপাতের মধ্যে দিয়ে হচ্ছে। এবং এই সোশ্যাল যে চেঞ্জেস গুলো, সেগুলো ডিফারেন্ট কালচারাল সেক্টর থেকে আমরা দেখতে পাচ্ছি। ডিফারেন্ট কালচারাল সেক্টর থেকে দেখা যাচ্ছে যে আমরা সেখানে কালচারাল ডাইমেনশনস গুলো আনার চেষ্টা করতেছি, এবং কালচারাল ডাইমেনশনের ক্ষেত্রে বিভিন্ন ইন্ডেক্স দিয়ে মাপা। লাস্টলি আমরা গ্লোবালাইজেশনে এই কালচারের ভূমিকা, মানে কালচারের ক্ষেত্রে গ্লোবালাইজেশনটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে, এই পুরো লেকচারটা আমরা এই সেকেন্ড লেকচারের মধ্যে দেখার চেষ্টা করছি। তো এখান থেকে এই জিনিসগুলো যদি মোটামুটি একটু দেখার মানে প্রবণতা থাকে, একটু বুঝতে পারেন, নিজেরা পড়ে আসতে পারেন, ভালোভাবে অ্যান্সার করতে পারবেন পরীক্ষায়। ঠিক আছে, আমাদের এই লেকচারটা এখানে শেষ। আমরা নেক্সট দিন ডি সেকশনের প্রবাবলি হচ্ছে প্রায় চারটা লেকচার শেষ, সি সেকশনের 3টা লেকচার শেষ, একসাথে আমি দুটো ক্লাস নিয়েছি। তো আমি সি সেকশনের কালকে আরেকটা ক্লাস নিয়ে নিবো ফরেন পলিসির উপরে। তাহলে সবার চারটা চারটা করে এই লেকচার গুলো শেষ হয়ে যাবে। আর একটা লেকচার বাকি থাকবে, হয়তো এটা নেক্সট উইকে বা নেক্সট কোনো অনলাইন ক্লাসে আমরা করে ফেলবো, যদি অনলাইন ক্লাসে অনলাইন ক্লাস, বা নেক্সট উইকে যদি অফলাইন ক্লাস, সেখানে আমরা শেষ করে ফেলবো। সেটা আমাদের কনস্টিটিউশন, এরপরই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। মানে আমরা প্রায় সিলেবাস শেষের দিকে, এরপরে আমরা একটা রিক্যাপ ক্লাস দিয়ে নিজের আগে বিষয়গুলোকে আর একটু ক্লিয়ার করে দেবো। তো দ্যাটস ইট। আছেন আপনারা না ঘুমাই গেছেন? আসছে, আমি কি বুঝাইতে পারছি? তখনই, এবং সেটাকে আসলে আমরা কনফ্লিক্ট থিওরি বলি। গোল টেবিল ডিসকাশন বলা হয় সাধারণত, ধরেন এখন ইউনাইটেড নেশনস থেকে একটা মানে একটা ব্যাপার হচ্ছে, যেমন ধরেন এখন গোল টেবিল ডিসকাশন বলতে আমরা বোঝাচ্ছি আমাদের নির্বাচনটাকে আমরা গোল টেবিল ডিসকাশন বলতে পারি। কারণ প্রত্যেকটা গ্রুপ অফ পার্টিস যারা আসলে মানে যারা এখন এক্সিস্টিং পার্টিস আছে, তারা বলতেছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন দরকার। কিন্তু এই শান্তিপূর্ণ নির্বাচনের পরে কেউ, কোন গ্রুপ অফ পিপল যদি একজন আরেকজনকে দেখতেছে যে তাদের ক্ষমতার মধ্যে প্রবলেম হচ্ছে বা তাদের মধ্যে কনফ্লিক্ট লেগে যাইতেছে, তখন দেখা যাচ্ছে আন্দোলন করতেছে, তখন একটা এই গভর্নমেন্টকে আবার ধসাই দিল বা নতুন কোনো গভর্নমেন্টকে আবার ধসাই দিল, তখন সেটা আসলে একটা কনফ্লিক্ট সিচুয়েশনে চলে যাচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ফাংশনালিস্ট থিওরি আসতেছে। আর এর মাঝে 2024-এ যেটা হয়েছে, জুলাই আন্দোলন থেকে আমরা যেটা আন্দোলন করি, জুলাই আন্দোলন বা জুলাই কনফ্লিক্ট যেটা বলে, সেটা একটা কনফ্লিক্ট থিওরি। সেখানে ওয়ান গ্রুপ অফ পিপল আরেক গ্রুপ অফ পিপলকে এক্সক্লুড করে প্রবলেম গুলো ক্রিয়েট করছে। তখন এই এক্সক্লুডেশনের জায়গা থেকে একটা ডিসঅর্ডার চলে আসছে, হারমোনি নাই, একে অপরের মধ্যে কোঅপারেশন নাই। এই কোঅপারেশন, অসহযোগিতার জায়গা থেকে তখন এই বিষয়গুলো তৈরি হয়। এবং তখন রক্তপাত থেকে শুরু করে প্রতিবাদ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই সোশ্যাল চেঞ্জটা আনি। কোনো ডিসকাশন কিন্তু আমরা করি নাই। লং টার্ম হয়েছে, কিন্তু ডিসকাশন লং টার্ম তো হইতে পারে, 1971-এরটাও তো লং টার্ম হয়েছে, 9 মাস হয়েছে। তাহলে ওইটা কি ডিসকাশন ছিল বলেন? আমাদের সাথে ডিসকাশনে মিলে নাই দেখেই তো আমরা প্রতিবাদ করছি 9 মাস জুড়ে। লং টার্ম বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে প্রতিবাদটা লং টার্মও হতে পারে, শর্ট টার্মও হতে পারে। লেবার আন্দোলনটা তো বহু সময় ধরে হইতেছে,
উইমেন্স এম্পাওয়ারমেন্টের যে আন্দোলনটা সেটা বহু সময় ধরে হচ্ছে, এগুলার কোনো শেষ নাই, বাট স্টিল ব্ল্যাক লিভস ম্যাটার বা রেশিয়ালি যেই মুভমেন্ট গুলো হচ্ছে সেগুলো বহু সময় ধরে হচ্ছে, বাট এটা একটা কনফ্লিক্ট থিওরি, যেখানে আসলে প্রতিবাদ চলতেছে, আন্দোলন চলতেছে, গ্রুপ অফ পিপলের মধ্যে হারমোনি নাই, তখন সেগুলো তৈরি হয়। ডিসকাশন হচ্ছে, এখন ধরেন আপনাদের এসি দরকার, আপনারা কি করলেন, অথরিটির সাথে বসে একটা গোল টেবিল আলোচনা করে চা বিস্কুট খেতে খেতে একটা ডিসকাশন করলেন যে আমাদের এসির দরকার, তখন অথরিটি বলে ঠিক আছে ফাইন, তোমাদেরকে আমরা এসি লাগাই দিব ক্লাসে। That is the discussion. That is the changes you can bring through discussions between yourselves, between the people. So এখানে কোনো উইক বা ইউইক বা হচ্ছে স্ট্রঙ্গার পিপলের মধ্যে কোনো ডিস্টিংশন দেখবেন না, কোনো ডাইভার্সিফিকেশন দেখবেন না। প্রয়োজনের সাথে যে চেঞ্জগুলো নিয়ে আসা হয় সেগুলো হচ্ছে সাধারণত ফাংশনাল থিওরির ক্ষেত্রে বলা হয়। কনফ্লিক্ট থিওরিও প্রয়োজনের ক্ষেত্রে আনা হয়, তবে তখন সেটা ছিনায় আনতে হয়, অনেকটা ব্যাপারটা অনেকটা কষ্ট করে আনতে হয়। এই বিষয়গুলোকে সাধারণত কনফ্লিক্ট থিওরি বলে। এবার বুঝতে পারছেন শরীফুজ্জামান? ওকে, ঠিক আছে। আমাদের মোটামুটি 80 জন আছে, রোল কল করবো। সবাইকে দিয়ে দেন ম্যাম। অ্যাটেন্ডেন্স, আচ্ছা একটু দাঁড়ান। ম্যাম দিয়ে